গল্প শুরু করার আগে একটি বিশেষ বিজ্ঞপ্তি। এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। স্থান, কাল, চরিত্র এবং ঘটনাগুলির সাথে বাস্তবের কোনো মিল নেই। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তোমার আমার গল্প বাড়ি হানাবাড়ি। নমস্কার বন্ধু, আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো? আশা করি ভালো আছো আর সবাইকে ভালো রেখেছো। আজকে নিয়ে এলাম তোমাদের সামনে দিশানী মজুমদারের কলমে পিতৃ, একটি ভয়ঙ্কর ভৌতিক গল্প। আজকে গল্প পাঠে বঙ্গিফাই অডিও স্টোরি চ্যানেল থেকে অভিজিৎ। চলো আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। এটা আমি কোথায়? এটা কাদের বাড়ি? দেখে তো জমিদার বাড়ি বলেই মনে হচ্ছে, কিন্তু এত ফাঁকা কেন? শুনছেন? কেউ আছেন? একটা ফাঁকা দোতলা বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছে নন্দিনী। বাড়িটার চারিদিক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। একপাশে বড় সুসজ্জিত লোহার গেট। গেটের ওপাশ দিয়ে ছোট পাথর বিছানো রাস্তা সোজা গিয়ে উঠেছে বাড়ির বারান্দায়। গেট খুলে ভিতরে ঢুকে এলো নন্দিনী। ও জানে না এটা কার বাড়ি, কোন গ্রাম। গেটের ভিতরে ঢুকে চারিদিকে তাকাতে দেখতে পেল রাস্তার দুপাশ ঘাস আর ফুলের বাগানে সজ্জিত। দূরে একটি ছোট ডোবা মতো রয়েছে, তাতে বেশ কিছু মাছ আর কচ্ছপও দেখতে পেল। শুনছেন? কেউ আছেন বাড়িতে? হ্যালো, কেউ শুনছেন? এবার একটু গলা চড়িয়েই ডাকে নন্দিনী, কিন্তু না, কারোর কোনো সাড়া নেই। এত বড় সুসজ্জিত একটা বাড়ি, আর বাড়িটা দেখে তো কোনো দিক থেকে পরিত্যক্ত বলে মনে হচ্ছে না। তবে এত বড়, এত সাজানো গোছানো একটা বাড়ি জনমানবহীন হয় কি করে? ধীরে ধীরে একতলার বারান্দায় উঠে আসে নন্দিনী। পরপর 3টি ঘরের দরজা, কিন্তু সবকটা দরজাই বন্ধ, যদিও কোনো তালা দেখতে পায় না সে। ডান দিকে বারান্দার একদম শেষ প্রান্তে দোতলায় ওঠার সিঁড়ি, আর বাঁ দিকে সোজা গেলে ওই মাছ ভর্তি ডোবা। ডান দিকেই এগিয়ে গেল নন্দিনী। ধীরে ধীরে সিঁড়ি পেয়ে উঠতে লাগলো দোতলায়। 4টে কি 5টা সিঁড়ি উঠেছে, হঠাৎ মনে হলো কেউ যেন পিছন থেকে ডাকলো ওর নাম ধরে, নন্দিনী, নন্দিনী। ডাকটা শুনে এক অদ্ভুত শীতল স্রোত নেমে যায় নন্দিনীর শির দাঁড়াবে। মনে হয় কেউ যেন তার ঘাড়ের কাছে ঠান্ডা একটা নিঃশ্বাস ফেলল। চমকে উঠে পিছনে তাকায় নন্দিনী, কিন্তু কাউকেই দেখতে পায় না সে। ভয়ার্থ কাঁপা কাঁপা গলায় নন্দিনী জিজ্ঞেস করে, কে কে ডাকছে? সামনে আসুন, সামনে আসুন বলছি। কে আছেন এখানে? কিন্তু না, আবারও চারিদিকে পিন পতন নীরবতা। কেউ সামনে আসে না। নন্দিনী ধীরে ধীরে উঠে আসে দোতলায়। লম্বা বারান্দা, একতলার মতোই দোতলাতেও 3টে ঘর। 3টে ঘরের দরজাই বন্ধ, কিন্তু নন্দিনী দোতলার বারান্দায় পা রাখতেই একদম শেষের দিকের ঘরের দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে করতে খুলে যায় ধীরে ধীরে। চমকে ওঠে নন্দিনী। কে কে ওখানে? গলার স্বরে সেই আগের কাঁপুনিটা আবার শোনা যায়, কিন্তু নন্দিনী জানে তার এই প্রশ্ন ছোড়া বৃথা। কেউ উত্তর দেবে না। তাই সে অযথা সময় নষ্ট না করে ধীরে ধীরে এগিয়ে যায় ওই খুলে যাওয়া দরজাটার সামনে। দরজা দিয়ে ভিতরে ঢুকে দেখতে পায়
ও পৌঁছে গেছে একটা ড্রয়িং রুমের মতো ঘরে। ঘরের মাঝখানে একটা কারুকার্য করা কাঠের টি টেবিল, চারপাশে ছোট বড় কয়েকটা সোফা আর বেতের চেয়ারও রয়েছে। বাঁ দিকে বড় বড় দুটো জানালা, আর ডান দিকে দুটো আলমারি ভর্তি নানা রকমের বই। আর সোজা দেওয়ালটায় ঝুলছে বেশ কয়েকজন পুরুষের ছবি। দেখে মনে হচ্ছে এরা সবাই একই পরিবারের বিভিন্ন জেনারেশনের মানুষ। ছবিগুলোর দিকে পায়ে পায়ে এগিয়ে যায় নন্দিনী। তারপর মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ছবিগুলো দেখতে থাকে। এদের কি আমি কোথাও দেখেছি? মুখগুলো খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথাও দেখেছি বলে তো মনে পড়ছে না। কারা এরা? আমি এদের বাড়িতে কি করছি? আমি এলামই বা কি করে এখানে? মন দিয়ে ছবিগুলো পর্যবেক্ষণ করতে করতে নিজের মনেই কথাগুলো ভাবছিল নন্দিনী। হঠাৎ ওর ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে। ওর অবচেতন মন বলে দেয় কেউ একটা আছে এই ঘরে। চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয় সে, কিন্তু কাউকেই দেখতে পায় না। কিন্তু তবুও একটা শীতল অনুভূতি যেন ঘিরে ধরে ওকে। কেউ আছে এই ঘরে, আমি বেশ বুঝতে পারছি। কেউ কেউ আছে। কে কে আছো? সাড়া দাও, সাড়া দাও বলছি। এবার সারা ঘর ছুড়ে শুরু হয় অসংখ্য মানুষের উচ্চ হাস্য। যেন 10-12 জন পুরুষ, তার মধ্যে বাচ্চা থেকে শুরু করে কিশোর থেকে শুরু করে যুবক থেকে শুরু করে বৃদ্ধ সবাই রয়েছে। সবাই যেন উচ্চ কণ্ঠে একই সুরে হেসে চলেছে ক্রমাগত। এবার নন্দিনী দেখতে পায় ওই টাঙানো ছবিগুলোর ঠিক মাঝখান দিয়ে দেওয়াল বেয়ে নেমে আসছে একটা কালো ধোঁয়ার মতো অবয়ব। অবয়বটা কিছুটা মানুষের, তার হাত আছে, মুখের মতো কিছু একটা আছে, কিন্তু পায়ের কাছে আবছা কুণ্ডলি পাকানো ধোঁয়া। অবয়বটা ধীরে ধীরে অদ্ভুত একটা খিক খিক শব্দ করে হাসতে হাসতে নেমে আসছে দেওয়াল বেয়ে। তাকে দেখেই হাত পা যেন অবশ হয়ে আসে নন্দিনী। চারিদিকে ওই কান ফাটা হাসির দমক, আর সাথে ওই পৈশাচিক অবয়বের হাসি আর ধীর পদক্ষেপে নেমে আসা, সব মিলিয়ে যেন নন্দিনীর চেতনা জ্ঞান লোপ পেয়ে যায়। ও যেন পালাতেও ভুলে গেছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওই অবয়বটার দিকে। সে নেমে আসছে দেওয়াল বেয়ে। হঠাৎ ওটা নন্দিনীকে লক্ষ্য করে লাফ দেয়, আর আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে ওঠেন নন্দিনী। ধর্মর করে বিছানায় উঠে বসে নন্দিনী। প্রচণ্ড পরিমাণে হাঁপাতে থাকে সে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর হাঁপটা একটু কমে আসতে বিছানার পাশে থাকা টেবিলের উপর থেকে জলের গ্লাসটা নিয়ে ঢকঢক করে বেশ কিছুটা জল খেয়ে নিজেকে শান্ত করে। তারপর মোবাইলটা অন করে সময় দেখে। সকাল 7টা বাজে। একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বিছানা ছেড়ে উঠে পড়ে নন্দিনী। আজ 7 দিন হতে চলল প্রতিদিন রাতে একই স্বপ্ন দেখে চলেছে সে। কাউকে কিছু বলতেও পারছে না। আজকাল তো রাতে ঘুমাতেও ভয় পাচ্ছে ও। ঘুমালেই তো আবার স্বপ্নটা দেখবে, সেই ভয়ে যেন সন্ধ্যে থেকেই কুঁকড়ে যেতে থাকে।
সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট টেবিলে বসে খাবার প্লেট নিয়ে নাড়াচাড়া করতে করতে স্বপ্নটার কথা ভাবছিল নন্দিনী। হঠাৎ ওর বাবার কথায় চিন্তার জাল ছিঁড়ে বাস্তবে চলে আসে। তোকে অনেকদিন ধরেই দেখছি খুব চিন্তিত দেখাচ্ছে, চোখের তলায় কালি পড়েছে। রাতে কি ঠিক করে ঘুমোচ্ছিস না? অনেকদিন হয়ে গেল তোকে আঁকার ঘরেও যেতে দেখি না। কি হয়েছে রে মা, বল আমায়। ক্লান্ত গলায় নন্দিনী উত্তর দেয়, না বাবা, কিছুই হয়নি। আসলে রাতে ঘুমটা ঠিক করে হচ্ছে না, তাই একটু টায়ার্ড লাগছে। দায়সারা উত্তর দিয়ে বাবার প্রশ্নের হাত থেকে বাঁচলেও নিজের কাছ থেকে কি করে লুকোবে সে? কোনো রকমে ব্রেকফাস্ট করে নিজের ঘরে চলে আসে। নিজের ঘরে বসেই ভাবতে থাকে, সত্যিই তো অনেকদিন কিছু আঁকা হয়নি, হয়তো সেই কারণেই হচ্ছে এইসব। না না, নিজেকে শক্ত করতে হবে। কিছুটা যেন নিজেকে ঠেলেই বিছানা থেকে নিজের শরীরটাকে উঠিয়ে আঁকার ঘরের দিকে যায় সে। নন্দিনী পেইন্টার, খুব সুন্দর পোর্ট্রেট আঁকতে পারে সে। তার আঁকা অনেক এক্সিবিশনে ফার্স্ট প্রাইজ পর্যন্ত পেয়েছে। কিন্তু আজ মাস কয়েক পরে ওই ঘরে ঢুকে যেন মনের ভিতর থেকে অনেকটা চাপ কমে গেল নন্দিনীর। ক্যানভাসে একটা পেপার আটকে কালার প্যালেট সাজিয়ে নির্দিষ্ট টুলের উপর বসে আপন মনেই তুলি দিয়ে একটা আঁচড় কাটল কাগজের উপর। ধীরে ধীরে ডুবে গেল আঁকায়। নন্দিনী জানে না ও কতক্ষণ ধরে আঁকছে। হঠাৎ ওর বাবার গলা পেয়ে যেন সম্বিত ফিরে পায়। এটা কি আঁকছিস মা? চমকে উঠে দরজার দিকে তাকায় নন্দিনী। হ্যাঁ, কে? ও তুমি? সে নিজেও জানে না সে কি আঁকছে। এতক্ষণ যেন নিজের মধ্যেই ছিল না। একটা ঘোরের মধ্যে তুলি দিয়ে দাগ কেটে গেছে কাগজের উপর, যেন অন্য কেউ ওকে দিয়ে আঁকিয়ে নিয়েছে। কাগজের দিকে তাকিয়ে নন্দিনী দেখে নিজের অবচেতনেই এঁকেছে স্বপ্নে দেখা সেই বাড়িটা। কিছুটা আমতা আমতা করেই সে জবাব দেয়, জানি না বাবা, মন যা চাইল সেইভাবেই দাগ কাটলাম। এই বাড়িটা কি তুই কোথাও দেখেছিস? চিনিস এই বাড়িটা? না বাবা। দেখ মা, আমার মনে হচ্ছে তুই কিছু একটা লুকোচ্ছিস আমার থেকে। কি হয়েছে কি তুই আমায় বলবি? আর কি করেই বা তুই এই বাড়িটা চিনলি? তুমি কি এই বাড়ি চেনো বাবা? এই আঁকাটা দেখে তুমি এত উত্তেজিত হয়ে কেন পড়লে? বলছি, আগে তুই বল। হ্যাঁ বাবা, এই বাড়িটা আমি দেখেছি, এমনকি এই বাড়িতে ঢুকেছিও। কবে দেখেছিস? আর কবেই বা গেলি তুই এই বাড়িতে? গত 7 দিন ধরে রোজই যাচ্ছি। কি বলছিস কি? কিন্তু গত 7 দিন ধরে তো তুই 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 তো বাড়ি থেকে বেরোসনি। স্বপ্ন বাবা, গত 7 দিন ধরে এই বাড়িটা আমি স্বপ্নে দেখেছি বাবা। জানো বাবা, অদ্ভুত স্বপ্ন, রোজ একই স্বপ্ন দেখে চলেছি। স্বপ্ন? কি স্বপ্ন? স্বপ্নে সে কি কি দেখেছে সমস্তটা খুলে বলে বাবাকে। এতদিন পরে কাউকে এই কথাটা বলতে পেরে যেন কিছুটা হালকা হয় নন্দিনী। কিন্তু স্বপ্নটা শুনে গম্ভীর হয়ে যায় ওর বাবার মুখ। নন্দিনী ওর বাবাকে জিজ্ঞেস করে, বাবা, তুমি কি চেনো এই বাড়িটা? হ্যাঁ, চিনি। বাবা, কার বাড়ি এটা? তোর, আমার, আমাদের বাড়ি এটা। মানে? হ্যাঁ রে, আমাদের গ্রামের পৈতৃক ভিটে এটা। আমি যখন গ্রাম ছেড়ে চলে আসি তখন আমার বয়স 10 কি 12 হবে। তারপর থেকে আর ওই বাড়ি আমি যাইনি। আর তুইও তো কোনোদিন ওই বাড়ি দেখিসনি, তাই তো তোর আঁকাতে ওই বাড়ি দেখে কিছুটা চমকেই উঠেছিলাম আমি। বাবা, আমাদের এত সুন্দর বাড়ি থাকতেও আমরা এখানে কেন থাকি? শুনেছিলাম তুমি নাকি অনেক কষ্ট করে লেখাপড়া করেছো,
দাদু নাকি অনেক ছোট বয়সে মারা গেছিল। ভাড়া বাড়িতে থেকে তুমি বড় হয়েছো। আমাদের যদি এত সুন্দর বাড়ি থাকে, তাহলে তুমি ভাড়া বাড়িতে থেকে কেন কষ্ট করে বড় হয়েছো বাবা? কারণ আছে মা, সেই জন্যই ছোটবেলায় আমরা সবাই ওই বাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছি। কি কারণ? অপদেবতার ছায়া আছে ওই বাড়িতে। মানে? হ্যাঁ রে মা। কি হয়েছিল বাবা? আমাকে আমাকে বলো। গ্রামে আমরা জমিদার সম ছিলাম। সেই সময় আমাদের মতো ধনী ওই গ্রামে আর কেউ ছিল না। পুকুর ভর্তি মাছ, বাগান ভর্তি ফল ফুল, বাড়ি ভর্তি চাকর বাকর, লোকজন, গাড়ি, কিছুরই অভাব ছিল না আমাদের। বাবারা ছিল 3 ভাই আর 2 বোন। প্রত্যেক বছর বাড়িতে পুজো হতো। কত যে মজা করতাম আমরা। আমার বাবা ছিল সবার ছোট। বড় জেঠু মানে বাবার বড়দা ছিল বাবার থেকে প্রায় বছর 10 বড়। সে ছিল একটু অদ্ভুত ধরনের মানুষ। ছোট থেকেই বিভিন্ন সাধু সঙ্গ, তন্ত্র মন্ত্র এইসব চর্চা করার দিকে ঝোঁক ছিল। আর মেজ জেঠু ছিল আরেক ধরনের মানুষ। সে বই পড়তে ভালোবাসত। বই ছিল তার প্রাণের থেকেও প্রিয়। দেশ বিদেশের বিভিন্ন ধরনের বই পড়ত সে। কারোর সাথে খুব একটা কথা বলতো না, মিশত না, নিজের মতোই থাকত। দুর্গাপুজোর 1 মাস আগে থেকেই বাড়িতে সবাই আসতে শুরু করত। সেইবারও অনেকেই এসে গেছে, আবার অনেকের আশা বাকি। ঠাকুর দালানে পালমশাই মূর্তি গড়া প্রায় শেষ করে দিয়েছে। আর দিন 10 বাদে মহালয়া। হঠাৎ একদিন সকালে তার চিৎকারে সারা বাড়ি কেঁপে উঠল। যে যেখানে ছিল ছুটে গেল ঠাকুর দালানে। সবার সাথে আমিও গেলাম। গিয়ে দেখি এক অদ্ভুত কাণ্ড। সদ্য রং করা দুর্গা প্রতিমার চোখ থেকে লাল রং গড়াচ্ছে। পালমশাই চেঁচিয়ে যাচ্ছে, মহা অনর্থ, মহা অনর্থ। মায়ের চোখে রক্ত। মা এই বাড়িতে আসতে কষ্ট পাচ্ছেন। পুজো হবে না, আর এই বাড়িতে পুজো হবে না। এই সব বলে যাচ্ছে পাগলের মতো। চারিদিকে সবার মধ্যে ফিসফাস চলছে। ওই বয়সে ওই ঘটনার গুরুত্ব বোঝার মতো বুদ্ধি আমার ছিল না। কিন্তু সত্যি সে বছর আর পুজো হলো না। মায়ের ওই মূর্তিটাকে ওভাবেই ওখানে রেখে দেওয়া হলো। কারণ এই ঘটনার পরের দিন সকালেই বড় জেঠুকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। আর তার ঠিক পরের দিন আমার বাবা, আর তার পরের দিন মেজ জেঠু। মা ভয় পেয়ে আমাকে আর আমার দাদাকে নিয়ে এই শহরে চলে আসে। তারপর থেকে অনেক কষ্টে লেখাপড়া শিখে বড় হয়েছি রে মা। কিন্তু মা আর ওই বাড়িতে ফিরে যাওয়ার কথা কখনো ভাবেনি। আমরা কয়েকবার বলেছিলাম বটে, কিন্তু মা বিষয়টা এড়িয়ে যেত। তাই আমরাও আর বলতাম না। সময় কেটে গেল, আমরা ওই বাড়ির কথা ভুলেই গেলাম। আজ হঠাৎ তোর আঁকা দেখে সব মনে পড়ে গেল। কিন্তু কি হয়েছিল? মায়ের মূর্তির চোখে রক্ত এলো কি করে? কেনই বা সবাই পরপর মারা গেল? সেটা জানি না রে। অত ছোট তখন আমরা। আমি 10 কি 12 আর দাদা 13 কি 15। আমাদের জানার কথাও নয়। মা হয়তো জানতেন, কিন্তু আমাদের কিছুই বলে যাননি। আর তো 1 মাস বাদেই তো পুজো, তাই না বাবা? হ্যাঁ। আমি যাব ওখানে। কি বলছিস কি তুই মা? ওখানে তো কেউ থাকে না। তুই গিয়ে কি করবি ওখানে? এই ঘটনার সঙ্গে আমার স্বপ্ন দেখার কোনো না কোনো সম্পর্ক তো রয়েছে। আমি তো এই ঘটনা জানতাম না, আমি এই বাড়িও চিনতাম না। তাহলে আমি কেন ওই স্বপ্ন রোজ রোজ দেখছি? কিছু তো একটা কারণ নিশ্চয়ই আছে। আমাকে ওখানে যেতেই হবে, না হলে আমি এই স্বপ্নের হাত থেকে মুক্তি পাবো না। আমার মন বলছে ওখানে গেলেই আমি সব প্রশ্নের উত্তর পাবো। আচ্ছা বেশ, তুই বড় হয়েছিস, যা ভালো বুঝিস কর। কিন্তু মা, সাবধানে থাকিস। তোর কিছু হলে এই বুড়ো বয়সে সে ধাক্কা আমি নিতে পারবো না। বাবা তুমি চিন্তা করো না, আমি ঠিক থাকবো বলেই যাচ্ছি।
হ্যালো রিমি। হ্যাঁ দিদি বল, এতদিন পর বোনকে মনে পড়লো বুঝি? বোনেরও তো দিদিকে মনেই পড়ে না। যাই হোক, শোন, একটা দরকারি কথা বলার জন্য তোকে ফোন করলাম। হ্যাঁ বল, কিছু হয়েছে? না না, সেরকম কিছু না। শোন না, তুই ব্যাগপত্র গুছিয়ে 2-3 দিনের মধ্যে আমার এখানে চলে আয়। আমাদের একটা জায়গায় যেতে হবে। কোথায়? আহা, সব বলবো, তুই চলে আয় আগে। আচ্ছা শোন না, ভাইকেও নিয়ে আসিস। আচ্ছা বেশ, রাখছি এখন, যত তাড়াতাড়ি পারিস চলে আসিস কিন্তু। ফোনটা কেটেই আর একটা নাম্বার ডায়াল করে নন্দিনী। 2-3 বার রিং হওয়ার পর ওই পাশ থেকে নন্দিনীর পরিচিত গলা বলে ওঠে, কি ব্যাপার প্রিয়ে, সকাল সকাল আমাকে ফোন করেছো, কি হেতু নিয়ে? সকাল সকাল কাব্য করা বন্ধ করো তো। ম্যাডামের মেজাজ গরম মনে হচ্ছে। তুমি রসিকতা বন্ধ করে বলো, এর মধ্যে একদিন অফিস ছুটি নিতে পারবে কিনা। রিমিকে আসতে বলেছি। আমি একটা দারুণ বিষয় জানতে পেরেছি জানো, সেই বিষয় নিয়ে কথা বলা দরকার। কাল পরশুর মধ্যেই হয়তো রিমি চলে আসবে। তুমি সেই দিনটা ছুটি নাও, তোমারও বিষয়টা জানা দরকার। সে না হয় ঠিক আছে, কিন্তু এই রিমিটি কে? তোমার ব্রেনোলিয়া খাবার দরকার আছে। রিমি মানে রিমলি, আমার বোন, আমার নিজের জেঠুর মেয়ে। ও, তার মানে আমার আধি ঘরওয়ালি, তাই তো? তবে তো আসতেই হবে। উফ, সব সময় তোমার ফাজলাম। আচ্ছা শোনো, এখন রাখলাম, পরে কথা হবে, বাই। ফোনটা কেটে দিয়ে গম্ভীর মুখে বসে থাকে নন্দিনী। বাবার কাছ থেকে সবটা শোনার পর থেকেই যেন কিছুটা আন্দাজ করতে পেরেছে সে, কিন্তু তাও একটা জট পাকিয়ে আছে। আর এই জট না খুললে ওই স্বপ্নের হাত থেকে নন্দিনীর মুক্তি নেই। আর জট খুলতে হলে ওকে যেতে হবে ওই বাড়িতে, কিন্তু একা কিছুই করা সম্ভব নয়। তাই ওর বোন অর্থাৎ ওর জেঠুর মেয়ে রিমলি ওরফে রিমি আর ওর ভাই দীপজয় ওরফে দীপু আর নন্দিনীর বেস্ট ফ্রেন্ড কাম উড বি হাজব্যান্ড রোহিতকেও সঙ্গে নিতে চায় ও, কিন্তু ফোনে সব কথা বলা সম্ভব না, তাই ওদেরকে ডেকে পাঠিয়েছে নন্দিনী। এসব তুই কি বলছিস নি দিদি? মানে দিস ইজ বুলশিট ইয়ার। হ্যাঁ রে, আমি যা বলছি ঠিক বলছি। আমার কথা বিশ্বাস না হলে তুই জেঠুর কাছ থেকেও শুনে নিতে পারিস। জেঠু আশা করি কিছু ভুলে যায়নি। দিন তিনেক পরেই একদিন সকালে রিমি তার ভাইকে নিয়ে হাজির হয়েছে নন্দিনীর বাড়িতে, আর কথা মতো রোহিতও এসে হাজির হয়েছে সেদিন সকালেই। নন্দিনী তার বাবার কাছ থেকে শোনা সমস্ত ঘটনা জানাতেই এই প্রতিক্রিয়া পাওয়া যায় রিমির কাছ থেকে। দীপু অবশ্য নির্বিকার, তার যেন কিছুই যায় আসে না এইসবে। সে নিশ্চিন্তে গেম খেলে যাচ্ছে ফোনে। এবার দুই বোনের মধ্যে ঝগড়া বাঁধবে দেখে রোহিত সামাল দেওয়ার জন্য বলে ওঠে, আমি বলি কি, একবার গিয়ে দেখলেই তো হয়। তাছাড়া সামনেই পুজো, যদি আবার এত বছর পর ওই বাড়িতে পুজো করা যায় তাহলে তো সেটা খুব ভালো কথা। কিন্তু ওই বাড়িতে তো কেউ থাকে না। না না, থাকে না কেউ, ও বাড়িতে কেউই থাকে না। কিন্তু গ্রামে তো কেউ না কেউ থাকে, ঠিক ওখানেই কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ চলো, আমরা 4 জনই বেরিয়ে পড়ি, গিয়ে দেখাই যাক না। সেরকম যদি হয় তাহলে না হয় আমরা পরের দিন আবার ফিরে আসবো। বেশ, যাওয়াই যাক তবে। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু তো একটা কথা বিশ্বাস করিনি। আহা, বিশ্বাস পুরোপুরি আমিও করতাম না, যদি না ওই স্বপ্নটা দেখতাম। গাড়িটা এসে থামল গেট থেকে কিছুটা দূরে। দরজা খুলে একে একে নেমে এলো 4 জন। নন্দিনী বাবার কাছ থেকে সব শোনার পর আর বেশি দেরি করতে চায়নি। 1 সপ্তাহের মধ্যেই চলে এসেছে নিজের গ্রামের বাড়িতে। পুজোর আর 1-2 সপ্তাহ মতো বাকি। ঠিক 6 দিন বাদে মহালয়া। নন্দিনীর মন বলছে ওকে যা করতে হবে পুজোর আগেই করতে হবে। স্বপ্নের মতোই নন্দিনী ধীরে ধীরে এসে দাঁড়ায় বড় গেটটার সামনে। ঠিক স্বপ্নের মতো একই দৃশ্য, পার্থক্য শুধু একটাই, স্বপ্নে বাড়িটা ছিল ঝাঁ চকচকে, কিন্তু বাস্তবে ভাঙাচোরা। লোহার গেটে মরচে ধরে ভেঙে গেছে জায়গায় জায়গায়। উঁচু পাঁচিলটা ভেঙে ভেঙে পড়েছে।
গেট ভেঙে পড়ে বড় একটা ফাঁকা তৈরি হয়েছে। সেই ফাঁক দিয়েই ঢুকে এলো 4 জন। সেই পাথর বিছানো রাস্তা এখন আর নেই, নেই সেই সুসজ্জিত বাগান ও মাছ ভর্তি জলাশয়। চারিদিক জঞ্জাল আর আগাছায় ভর্তি। জলাশয়ের জল সম্পূর্ণ কালো। বাড়িটার জায়গায় জায়গায় ইটের দেওয়াল বেরিয়ে এসেছে, ভেঙে পড়েছে বেশ কিছু অংশ। গা দিয়ে বেড়ে উঠেছে অনেক গাছপালা। অবাক চোখে চারিদিক দেখে চলেছে নন্দিনী। বেশ কি নোংরা চারিদিকে। এখানে আশেপাশে তো কোনো বাড়ি ঘরও নেই, আর এই বাড়িতে থাকা সম্ভব না। গ্রামের দিকে গিয়ে দেখতে হবে, যদি কোনো বাড়ি পাওয়া যায়। আজকে রাতটা সে বাড়িতেই কাটাতে হবে। কিন্তু অন্য কোথাও থাকলে রহস্য ভেদ করবো কি করে? তুমি কি পাগল হয়ে গেছো? এখানে কোথায় থাকবে তুমি? আহা, বাড়িতে ঢুকেই দেখি না যদি কোনো ঘর ভালো থাকে, সেটাকেই না হয় পরিষ্কার করে থাকবো। আরে ম্যাড বটনি দিদি, প্রায় 50 বছরের বেশি সময় ধরে এই বাড়িতে কেউ পা পর্যন্ত রাখেনি। 50 বছরের নোংরা তুই আজকে একদিনে পরিষ্কার করবি? কি করে করবি? যদি এই বাড়িতে থাকতেও হয় তাহলে সেটা আজকে সম্ভব না। গ্রামে গিয়ে কাউকে ধরে আনতে হবে, পয়সা দিয়ে পরিষ্কার করাতে হবে। আজকে কিছু করা সম্ভব না। তুই চল, আজকে রাতটা অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। বাস্তব পরিস্থিতি বুঝতে পারলেও নন্দিনীর যেন এই বাড়ি থেকে বেরোতে কিছুতেই ইচ্ছে করছিল না। এই বাড়ি সে কোনোদিনই দেখেনি, কিন্তু তাও যেন একটা আত্মার টান অনুভব করছে এই বাড়িটার সাথে, যেন বহু জন্মের পূর্বে পরিচিত কারোর সঙ্গে আবার দেখা হয়েছে। ওরা নন্দিনীকে নিয়ে টানতে টানতে ওই বাড়ি থেকে বেরিয়ে আসছিল, এমন সময় একটা খ্যানখ্যানে কাঁপা গলার স্বর শুনতে পেল ওরা। তোমরা কারা? এখানে কি করছো? চমকে উঠে পিছনে তাকায় 4 জন। দেখে পাঁচিলের পাশ থেকে একজন বৃদ্ধা অবাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে। বৃদ্ধার চোখ দুটোর দৃষ্টি কেমন যেন ঘোলাটে। নন্দিনী এগিয়ে যায় ওনার দিকে। আপনি কি আশেপাশে কোথাও থাকেন? এই বাড়িতে কি কেউ থাকে না? মণিমা, তুমি? কে মণিমা? আমি তো নন্দিনী। এই বাড়িটা আমাদের পূর্বপুরুষদের। এই বাড়িতে তো থাকা সম্ভব না। রাতে কোথাও থাকার ব্যবস্থা হবে কিনা আপনি বলতে পারবেন? তুমি তুমি ফিরে এসেছো মণিমা। এসো এসো, অন্য কোথাও কেন? তুমি আমার বাড়িতেই থাকবে। এসো। 4 জন মিলে ওই বৃদ্ধা মহিলার সাথে গিয়ে পৌঁছায় ওনার বাড়িতে। ওনার বাড়ি ওই জমিদার বাড়ির পিছনের দিকে। ছোট খড়ের চালার 1 কামরার ঘর, তাতে একটাই শতচ্ছিন্ন বিছানা, আর ঘরের এক কোণে মাটির উনুনে রান্নার ব্যবস্থা। ঘরে ঢোকার সাথে সাথেই ওদের মুখের অবস্থা দেখে ওদের মনের অবস্থাটা আঁচ করতে পেরে বৃদ্ধা বললেন, আজকে রাতটা কষ্ট করে এখানেই কাটিয়ে দাও। কাল ওই বাড়ি পরিষ্কার করিয়ে থাকার ব্যবস্থা করে দেব। ঘরে তো সেরকম কোনো ব্যবস্থা নেই, একটু চাল আলু দিয়ে ফুটিয়ে দিয়েছি, তাই খেয়ে আজকে রাতটা কাটাতে হবে। অসুবিধে হবে না তো? না দিদা, এখানে এসে যে মাথা গোঁজার একটা ঠাঁই এত তাড়াতাড়ি পেয়ে যাবো সেটাই তো ভাবতে পারিনি। ওতেই আমাদের দিব্যি চলে যাবে। কিন্তু আপনাকে একটাই অনুরোধ, আমাকে প্লিজ মণিমা বলে ডাকবেন না। আমার নাম নন্দিনী, আপনি আমাকে ওই নামেই ডাকুন। একটা হাসি দিয়ে বৃদ্ধা চলে যায় ওদের খাবার ব্যবস্থা করতে। রাতটা নির্বিঘ্নেই কাটে। সকালে পাখিদের ডাকে এক অন্যরকম শুরু হয় ওদের। এত স্নিগ্ধ সকাল তো আর শহরে দেখা যায় না। বুড়ির পরিচিত একটা ছেলে ওই বাড়ির একটা ঘর পরিষ্কার করে ওদের থাকার মতো ব্যবস্থা করে দেয়, আর ঠিক হয় খাবার ওই বৃদ্ধার বাড়ি থেকেই আসবে। সকালটা পরিষ্কার পরিচ্ছন্ন ও বাড়ির এদিক ওদিক ঘুরেই কাটে ওদের। নন্দিনী ওই ছবির ঘরটার সামনে গিয়েছিল।
কিন্তু ঘরটা খোলার মতো অবস্থায় নেই। তাই সেদিনের মতো রণে ভঙ্গ দিয়ে ঘরে বসে গল্প করতে থাকে চারজন। রাতে বৃদ্ধা ডিমের ঝোল আর ভাত দিয়ে গেছে, তাই খেয়ে বিছানায় বসে গল্প করতে থাকে ওরা। এই বাড়িতে চলে তো এলি, এবার কি করবি? কি করব সেটা তো আমি নিজেও জানি না। আজকের রাতটা কাটাই, দেখি কোনো ক্লু পাই কিনা। কিন্তু এইরকম একটা জায়গায় কিন্তু বেশি দিন থাকা সম্ভব হবে না। একটা অদ্ভুত ব্যাপার কি জানিস, এখানে আসার পর কাল রাতে কিন্তু আমি স্বপ্নটা দেখিনি। দেখি আজ রাতে কি হয়। অনেক রাত হলো, চলো শুয়ে পড়া যাক। আমি আর দীপু একসাথে শুচ্ছি, তুমি আর রিমি একসাথে শুয়ে পড়ো। রাতে বেশ নিশ্চিন্তেই ঘুমিয়েছিল চারজনে। হঠাৎ ক্যাঁচকোঁচ একটা একঘেয়ে শব্দে ঘুমটা ভেঙে গেল নন্দিনীর। সে ঘুম ভেঙে উঠে বসতেই দেখল ওদের ঘরের দরজাটা খোলা। সেই দরজাটা বাইরে থেকে আসা হাওয়ায় মৃদু দুলছে, আর সেই দুলুনির ফলেই শব্দটা হচ্ছে। কিন্তু নন্দিনীর মনে হলো কেউ যেন ওকে ডাকছে। সে ধীর পায়ে বিছানা থেকে নেমে বেরিয়ে এলো। বাইরে স্নিগ্ধ চাঁদের আলো আধারিতে একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি হয়েছে। একতলার একটা ঘরেই ওদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বারান্দায় দাঁড়িয়ে চারিদিক দেখছিল নন্দিনী। হঠাৎ ওর মনে হলো দূরে বাগানের মধ্যে একটা গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। মৃদু নড়ছে সামনের আগাছা ঝোপটা। একটু উঁচু স্বরেই নন্দিনী জিজ্ঞেস করল, কে ওখানে? আমি, নন্দিনীদি। এদিকে আয়, একটা দারুণ জিনিস দেখাবো। একটা সদ্য কৈশোর প্রাপ্ত ছেলের গলায় উত্তর আসে বাগানের সেই ঝোপের কাছ থেকে। গলার স্বরটা নন্দিনীর চেনা। দীপু, দীপু তুই এত রাতে এই অন্ধকারে কি করছিস? আরে তুই এদিকে আয় না, একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি। নন্দিনী এগিয়ে যায় দীপুর দিকে, কিন্তু নন্দিনীকে এগিয়ে আসতে দেখেই দীপু আগাছা পেরিয়ে বাড়ির পিছন দিকে যেতে শুরু করে। দীপু দাঁড়া, ওদিকে জঙ্গল, আগাছায় ভর্তি হয়ে আছে। এই অন্ধকারে ওদিকে যাওয়া ঠিক হবে না। দীপু দাঁড়া। দীপু কিন্তু দাঁড়ায় না, সে অদ্ভুত গতিতে বাড়ির পিছন দিকে যেতে থাকে আগাছা মারিয়ে। দীপুর চলন দেখে মনে হচ্ছে না ও এখানে নতুন এসেছে। মনে হচ্ছে যেন এই বাড়ির প্রতিটা কোণা ওর চেনা। নন্দিনী কোনো রকমে ছুটে চলেছে ওর পিছনে। আগাছা আর ভেঙে নিচে পড়ে থাকা ডালপালায় বারবার হোঁচট খেয়ে চলেছে ও। দীপুর পিছন পিছন বাড়ির পিছন দিকে এসে নন্দিনী দেখে দীপু পিছনের ঠাকুর দালানে উঠে দাঁড়িয়ে রয়েছে। ওর পাশে আর একটা অবয়ব। কোনো রকমে ঠাকুর দালানের সামনে এসে হাঁপাতে থাকে নন্দিনী। এতক্ষণে ওর চোখ সয়ে এসেছে। চাঁদের আলোতে নন্দিনী দেখে দীপুর মুখে অদ্ভুত একটা হিংস্র হাসি লেগে রয়েছে। আর একটু কাছে এগিয়ে যায় নন্দিনী। এবার দীপুর পাশে দাঁড়িয়ে থাকা অবয়বটাকে স্পষ্ট দেখতে পায় ও। একটা দুর্গা মূর্তি, কিন্তু তার চোখে যেন বিষণ্ণতা খেলা করছে। মায়ের মুখে যে উজ্জ্বলতা থাকে, যে উজ্জ্বলতা সবার মন সজীব করে তোলে, সেই উজ্জ্বলতা যেন নেই। চোখের পাশে শুকিয়ে রয়েছে লাল রক্তের দাগ। ভাঙাচোরা সেই মূর্তিটা তার পাশে দাঁড়িয়েই অদ্ভুত হাসি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে দীপু। তুই এখানে কেন নিয়ে এলি? কি আছে এখানে? পুজো করবি? পুজো? হ্যাঁ, এ বাড়িতে মাতৃমূর্তি পুজো হবে। হ্যাঁ, হতে দেব না, হতে দেব না। এ বাড়ি পিতৃর, পিতৃর। এই বাড়িতে কোনোদিন মাতৃশক্তির পুজো হতে দেব না। হঠাৎ অদ্ভুত এক গলায় দীপু কথাটা বলে আকাশ বাতাস কাঁপিয়ে হেসে ওঠে। সেই সাথে আরও অনেক অনেক পুরুষ যেন নন্দিনীর অবস্থা দেখে অট্টহাস্য করে ওঠে।
এই আধো আলো আধো অন্ধকার পরিবেশে এরকম এক ভয়ঙ্কর মুহূর্তে দাঁড়িয়ে নন্দিনী মরণ ভয়ে কেঁপে ওঠে। না, সহ্য করতে পারছে না সে। হাসিগুলো যেন বড্ড কানে লাগছে ওর। কান চেপে বসে পড়ে মাটিতে। চুপ করো বলছি, চুপ করো। এই বাড়িতে পুজো হবেই। এই বাড়িতে এই বছর আবার দুর্গাপুজো হবে, হবেই। হ্যাঁ, এই বাড়িতে দুর্গাপুজো হবেই। বলতে বলতে অজ্ঞান হয়ে যায় নন্দিনী। চোখে মুখে জলের ছিটে লাগতে জ্ঞান ফেরে নন্দিনীর। সকালে ঘুম থেকে উঠে ওকে বিছানায় না দেখে সবাই মিলে খুঁজতে বেরিয়ে বাড়ির পিছনের ঠাকুর দালানের সামনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকা অবস্থায় খুঁজে পায় নন্দিনীকে। তুমি ঠিক আছো নন্দিনী? তুই এখানে কি করে এলি? দীপু, দীপু কোথায়? দীপু ঠিক আছে তো? হ্যাঁ, দীপু তো ঠিকই আছে, কিন্তু তুই এখানে কেন এসেছিলি? দীপুই তো আমাকে ডেকে পাঠালো। কি? দীপু? কিন্তু ও তো সারা রাত ঘরেই ছিল। না না না, দীপু বাইরে বেরিয়েছিল। দীপুকে দেখেই তো আমি বাইরে ওর পেছন পেছন এখানে আসি। দীপু খুব অদ্ভুত স্বরে কথা বলছিল। কি সব যেন বলছিল। হ্যাঁ, পুজো। হ্যাঁ হ্যাঁ, পুজো। এই বাড়িতে পুজো করতে হবে। এই বাড়িতে যে পুরোহিত পুজো করতো আমাকে নাকি তাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, সব করবে। আগে এখান থেকে ওঠো, ঘরে চলো। নন্দিনীকে নিয়ে ঘরে ফিরে আসে ওরা। ঘরে এসে দীপুকে খাটের কোনায় বসে থাকতে দেখে কিছুটা চমকে ওঠে নন্দিনী। ওর দিকে তির্যক একটা দৃষ্টি দিয়ে জিজ্ঞেস করে, রাতে তুই কোথায় গেছিলি দীপু? আমি আবার কোথায় যাব? আমি তো ঘরেই ঘুমোচ্ছিলাম। না, তুই গিয়েছিলি। তুই আমাকে ডেকে নিয়ে যাস ওই দুর্গা দালানে। তুই পাগল হয়ে গেছিস নন্দিনীদি, আমি রাতে কোথাও যাইনি। দীপুর নির্বিকার দায় সারা উত্তরে ওর উপর আরও বেশি সন্দিহান চোখে তাকিয়ে থাকে নন্দিনী। একটু পরে চা জলখাবার নিয়ে ওই বৃদ্ধা আসে ঘরে। রাতে কোনো অসুবিধে হয়নি তো তোমাদের? রোহিত রাতের সব ঘটনা জানায় বৃদ্ধাকে। তারপর বলে, আমাদের এই বাড়িতে থাকাটা ঠিক হবে না। আমরা ভাবছি আজকেই বাড়ি চলে যাব। এইভাবে বিপদের মধ্যে বসে থাকা না ঠিক হবে না। আজকে কিছু হয়নি, কিন্তু কালকে যদি কিছু হয়? না, আমি কোথাও যাব না। দিদা, আপনি তো এই বাড়ির সবাইকে চিনতেন। আপনি কি জানেন এই বাড়িতে যখন দুর্গা পুজো হতো কে ঠাকুর বানাতো, কেই বা পুজো করতো? দুর্গা পুজো? হ্যাঁ, এই বাড়িতে দুর্গা পুজো হতো বটে। সে এক সময় ছিল, কত ধুমধাম, কত জাঁকজমক। আমি আবার এই বাড়িতে পুজো করব। আপনি বলুন না, এই বাড়িতে পুজো কে করতো আর তার বাড়ি কোথায়? এই বাড়িতে আবার পুজো হবে? হ্যাঁ মণিমা, পারলে তুমি পারবে। চা জল খাবার খেয়ে নাও। ঠাকুরমশার বাড়িতে আমি তোমাদের নিয়ে যাব। ঠাকুরমশাই তো আর বেঁচে নেই, তবে ওনার ছেলে রয়েছে। সে তখন বাচ্চা ছিল, বাবার সাথে আসতো পুজোয় সাহায্য করতে। এখন সেই এই গ্রামের একমাত্র পুরোহিত। তোমরা খেয়ে দে তৈরি হয়ে নাও, আমি নিয়ে যাব। না, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে না। আপনি কাজ করুন, আপনি দুপুরের খাবারের ব্যবস্থা করে নিন, আমাদের ঠিকানাটা বলে দিন, আমরা খুঁজে চলে যাব। বৃদ্ধা ঠিকানাটা বলে দিয়ে চলে যেতেই নন্দিনী কিছুটা উষ্মার স্বরেই বলে ওঠে, এটা কি হলো রিমি? এরকমভাবে কেউ কথা বলে? উনি কি ভাবলেন বলতো? আমার ওনাকে ঠিক ভালো মনে হচ্ছে না। তুই ভুলে যাচ্ছিস রিমি, এখানে আসার পর থেকে উনি আমাদের সাহায্য করেছেন, আমাদের এখানে থাকার জায়গা দিয়েছেন, খাবার দিয়েছেন। এক্স্যাক্টলি, উনি যেন নিজে থেকে গায়ে পড়ে আমাদের সাহায্য করার চেষ্টা করছেন। বিষয়টা কেমন যেন ফিশি লাগছে আমার। আর দীপুকে তোর ফিশি লাগছে না?
দীপুই কিন্তু আমাকে ডেকে নিয়ে গেছিল। যে সাহায্য করছে তাকে তুই সন্দেহ করছিস, আর যে বিপদে ফেলছে তাকে আড়াল করছিস। তুই মিথ্যে দীপুর নামে দোষ দিস না দিদি। সেইভাবে দেখতে গেলে কিন্তু তুই আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছিস, তাই তুই আমাদের সবাইকে বিপদে ফেলছিস। আহ, কি হচ্ছে কি? চা জল খাবারটা খেয়ে রেডি হয়ে নাও দুজনে, তারপর আমাদের বেরোতে হবে। চা না খেয়ে রাগত মুখে উঠে বাথরুমের দিকে চলে যায় নন্দিনী। রিমিও রাগে ফুঁসতে ফুঁসতে মুখ ঘুরিয়ে বসে থাকে। বৃদ্ধার বলে দেওয়া বাড়িটা খুঁজে বের করতে খুব একটা অসুবিধা হয় না ওদের। বাড়ির সামনে দাঁড়িয়ে ডাক দেয় রোহিত। কেউ আছেন বাড়িতে? কে? ভিতর থেকে একটা কাঁপা কণ্ঠে উত্তর আসে। আমরা কলকাতা থেকে এসেছি, ঠাকুরমশাইয়ের সাথে একটু দরকার ছিল, ওনার সাথে কথা বলতে চাই। রোহিতের কথা বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভেজানো দরজাটা খুলে যায়। এক বৃদ্ধাকে দেখা যায় দরজার ওপাশে। তিনি মৃদু হেসে বলেন, আমি এই গায়ে ঠাকুর মশাই, বলুন কি বলবেন? নমস্কার, আমি নন্দিনী, এই গ্রামের জমিদার বাড়ির উত্তরসূরি। আপনার সাথে কিছু কথা ছিল। জমিদার বাড়ির কথা শুনে একটা ভয়ের রেশ যেন ঠাকুরমশাইয়ের চোখে মুখে দেখা দিয়েই মিলিয়ে গেল। ভয়টাকে আড়াল করতেই যেন একগাল হেসে বললেন, আসুন, ভেতরে আসুন। দরজা ছেড়ে দাঁড়াতে ওরা চারজন এসে ঘরে ঢুকল। এই ঘরটাও ছিমছাম, একটা খাট আর টুকিটাকি কিছু জিনিস ছাড়া কিছুই নেই। কয়েকটা মোড়া এগিয়ে দিয়ে ওদের বসতে বলে বৃদ্ধ গিয়ে বসলেন খাটের উপর। তারপর নন্দিনীর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, বলুন কি বলবেন? দয়া করে আপনি আমাকে বলুন বলবেন না, আমি বয়সে অনেক ছোট আপনার থেকে। আচ্ছা আচ্ছা, বেশ, বলো। আমি জমিদারদের উত্তরসূরি। আমার বাবার নাম অমরেশ রায়চৌধুরী। ও রিমি আর ও দীপু। আমার জেঠু সমরেশ রায়চৌধুরীর ছেলে মেয়েরা। আর ও হলো রোহিত, আমার হবু স্বামী। বাবার কাছে এই বাড়ির ইতিহাস কিছুটা শুনেছি। আমি আবার এই বাড়িতে দুর্গাপুজো করতে চাই, তাই আমি আপনার কাছে এসেছি। ওই বাড়িতে তো কোনো মাতৃশক্তির পুজো করা সম্ভব নয়। কিন্তু কেন ঠাকুরমশাই? কারণ ওই বাড়িতে অপদেবতার ছায়া রয়েছে। তাকে ডেকে এনেছিল তোমাদেরই পূর্বপুরুষ। ওই বাড়িকে তার অধীনে দিয়েছিল তোমাদেরই পূর্বপুরুষ। সে কখনো ওই বাড়িতে কোনো পুজো হতে দেবে না। ওই বাড়ি এখন তার দখলে। আমি শুনেছি ও বাড়িতে শেষ যেবার দুর্গাপুজো হয় তখন নাকি মায়ের মূর্তির চোখে রক্ত বইছিল। কি হয়েছিল সেদিন ঠাকুরমশাই? নন্দিনীর মুখে কথাটা শুনে একবার কেঁপে উঠলেন বৃদ্ধ। হয়তো সেই দিনের ভয়ঙ্কর স্মৃতি ভেসে উঠেছে তার মানসপটে। সে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, তখন আমার বয়স 20 কি 21 হবে। আমার বাবা তোমাদের বাড়ির পুরোহিত ছিলেন। আমি বাবার সঙ্গে সাহায্য করার জন্য যেতাম। পাল কাকু তোমাদের ঠাকুর দালানে মূর্তি তৈরি করছিলেন। মূর্তি তৈরির কাজ প্রায় শেষ, রং করা চলছে। আর দিন 5 বাদেই মহালয়া। পুজোর তোড়জোড় তখন তুঙ্গে। হঠাৎ সকালে পালবাবুর চিৎকার শুনে আমরা সবাই ছুটে গিয়ে দেখি মার চোখ দিয়ে লাল রক্ত বইছে। জমিদারবাবু তড়িঘড়ি বাবাকে ডেকে পাঠালেন। বাবা ব্যাপার দেখে বললেন, ওই বাড়িতে কেউ অপদেবতাকে ডেকে এনেছে। সে নাকি মায়ের পুজো দিতে বাধা সৃষ্টি করছে। বাবা মূর্তি শোধন করে পাল কাকুকে মূর্তি রঙের কাজ চালিয়ে যেতে বললেন। কিন্তু বিপদ তাতে কমল না। পরের দিন সকালে বড় দাদা বাবু, মানে তোমার বাবা, অমরেশের বড় জেঠুকে তার নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। সে ভয়ঙ্কর মৃত্যু। চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, মুখে চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। উনি তো ছোট থেকেই তন্ত্র চর্চা করতেন, তাই বাড়ির সবাই তাকে এড়িয়েই চলত। জোর করে বিয়ে দিয়েছিলেন জমিদার বাবু, কিন্তু কোনো লাভ হয়নি। তার মৃত্যুর খবর পেয়ে ওই বাড়ি গিয়ে দেখলাম লাল বসন পরে মাটিতে উপুর হয়ে পড়ে আছে বড় দাদা বাবু। চারিদিকে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো। কাকের মৃতদেহ,
বেড়ালের লেজ, এক বাটি রক্ত, ফুল, যজ্ঞকুণ্ড, আরো আরো অনেক কিছু। ওই দৃশ্য দেখে সবাই বুঝতে পারল উনি হয়তো কোনো অপদেবতার পুজো করছিলেন, কিন্তু বাড়িতে দুর্গা প্রতিমা থাকায় সে মারা পড়েছে। সবার বিশ্বাস হলো যে অপদেবতা বিদায় হয়েছে। বাড়ির বড় ছেলে মারা গেলে সবাই যেন দুঃখের থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলল বেশি। বাড়িতে আবার শুরু হলো পুজোর আয়োজন, কিন্তু বিপদ কমল না। ঠিক তার পরের দিন মারা গেল ছোট দাদাবাবু, মানে তোমার দাদু। ঘুমের মধ্যেই কখন যেন মৃত্যু এসে হানা দিয়েছিল তার কাছে। বিছানায় শুয়েছিলেন, চোখ দুটো বিস্ফারিত, যেন মৃত্যুর অতর্কিত আক্রমণ প্রতিহত করারও সুযোগ পাননি। ঠিক সেদিনই ঘটল আরেকটা ঘটনা। কর্তামাকে খুঁজে পাওয়া গেল না, তিনি হঠাৎ করেই কোথাও উধাও হয়ে গেছেন। আর তার পরের দিন মারা গেল মেজো দাদাবাবু। উনি বই পড়তে ভালোবাসতেন, সারাক্ষণ বইয়ের ঘরেই থাকত। বইয়ের ঘরের আরাম কেদারায় বসেই মৃত্যু হয়েছিল তার। পর পর এতগুলো অঘটন, পুজো বন্ধ হয়ে গেল। ভয়ে বাড়ির সবাই যে যেখানে পারল পালিয়ে গেল। সেই থেকেই ওই বাড়িটা ওই অবস্থায় পড়ে আছে। ওই অপদেবতা এখনো রয়ে গেছে ওই বাড়িতে। এখনো রাতের বেলা ওই বাড়ি থেকে অনেকে চিৎকার, কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। আচ্ছা, ওই বাড়ির পিছনে এক বৃদ্ধা থাকে, তিনি কে? ও তো রাধা, আমার থেকে বছর 5 ছোট হবে। ওকে কর্তামা কোথা থেকে নিয়ে এসেছিল কেউ জানে না। বড় ভালো মেয়ে, কর্তামা বড় ভালোবাসত ওকে। আর সবাই ছেড়ে গেলেও রাধা ওই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারেনি। হয়তো ওর কোথাও যাওয়ার জায়গাও ছিল না। ওই বাড়ির পেছনেই একটা ঘর বেঁধে ওখানেই থেকে গেছে। বলতে গেলে ওই বাড়িটাকে এতদিন আগলে রেখেছে। ওই বাড়ির অপদেবতা ওই বৃদ্ধার কোনো ক্ষতি করে না কেন? ওই বাড়িতে না ঢুকলে অপদেবতা কাউকেই কিছু করে না। তোমরা বড় ভুল করেছো ওই বাড়িতে ঢুকে। এখনো তো অক্ষত শরীরে রয়েছ, এটা অনেক পুণ্যের ফল। তোমরা যত তাড়াতাড়ি পারো ওই বাড়ি ছেড়ে চলে যাও। আমি যাব না। আমি ওই বাড়িকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবই। ওই বাড়িতে আমি পুজো করতে চাই। আমাকে কি করতে হবে আপনি শুধু বলুন। ওই বাড়িতে পুজো করতে চাই, নিজের বিপদ ডেকে এনো না মা। আমি করবই ঠাকুরমশাই। কে ঠাকুর তৈরি করতে বলুন, তার বাড়ির ঠিকানা দিন, আমি ঠাকুর তৈরি করতে বলবো। আপনাকে এখনই বলে গেলাম আপনিই পুজো করবেন। পুজোর তো আর কটা দিনই বাকি আছে। তুমি যখন শুনবে না তখন আর কথা বাড়িয়ে লাভ নেই। তবে নতুন প্রতিমা বানানোর দরকার নেই। যে কাঠামো রয়েছে সেটাকেই মেরামত করতে হবে। পুজো হলে ওই মূর্তিতেই পুজো করতে হবে। সাবধানে থেকো, ঈশ্বর তোমাদের সহায় হোক। ওই বাড়ি থেকে বেরিয়ে ঠাকুর বানানোর জন্যে পাল বাড়িতে গিয়েছিল ওরা। প্রথমে রাজি হচ্ছিলেন না বর্তমান পালমশাই, কিন্তু এই গরিব মানুষগুলোর কাছে টাকার মর্ম অনেক, তাই অনেক টাকার লোভে তাদের প্রাণের দায়কেও অস্বীকার করিয়েছে। রাজি হয়েছেন তিনি, তবে বলেছেন বিকেল নামার আগেই বাড়ি চলে আসবেন। সেই শর্তেই রাজি হয়ে ওরা বাড়ি ফিরে এসেছে। প্রায় মাঝরাত, নিদ্রামগ্ন চারজন। অনেক চেষ্টা করেও নন্দিনীকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যেতে পারেনি কেউই, তাই বাধ্য হয়েই সবাইকে থেকে যেতে হয়েছে এই বাড়িতেই। পুজো করা হবে বলে নন্দিনী নিজে হাতেই ওই ভাঙাচোরা মাটির প্রতিমাকে পরিষ্কার করেছে। কাল থেকে পালমশাই আসবে মূর্তি সম্পূর্ণ করার কাজে হাত দিতে। সকলেই প্রায় গভীর নিদ্রায় মগ্ন, কিন্তু নন্দিনীর চোখে ঘুম নেই। বলা ভালো সে ইচ্ছে করেই ঘুমায়নি। সে জানে আজ কিছু একটা ঘটবেই। এই বাড়িতে আবার পুজো করতে চলেছে নন্দিনী। সেটা ওই অপদেবতার নিশ্চয়ই পছন্দ হবে না। কে সেই অপদেবতা সে জানে না। কেউ বলতে পারেনি সে কে, কিভাবে এলো এই বাড়িতে।
কেই বা ডেকে আনলো তাকে। রাত পেরোলেই মহালয়। 1 সপ্তাহের মধ্যে দুর্গাপুজোর মতো বড় বড় পুজোর আয়োজন করা কতটা সম্ভব সেটা নিয়েও বেশ ভাবনায় রয়েছে নন্দিনী। আগে সে কোনোদিন এই ধরনের কোনো কাজ করেনি, কিন্তু এবার সে দৃঢ় প্রতিজ্ঞ, কিছুতেই হাল ছাড়বে না। এই বাড়ি তাদের, কোনো খারাপ শক্তির হাতে সে এই বাড়ি ছেড়ে দেবে না। চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে শুয়ে শুয়ে এই সব কথাই চিন্তা করছিল নন্দিনী। এমন সময় আবার সেই ক্যাঁচকোঁচ শব্দ শুনতে পেয়ে উঠে বসল। এবার আর বাইরে বেরিয়ে গেল না নন্দিনী। বিছানায় রোহিতের পাশের জায়গাটা লক্ষ্য করল। জায়গাটা ফাঁকা, অর্থাৎ দীপু বাইরে বেরিয়ে গেছে। ধীরে ধীরে রোহিত আর রিমিকে ডাকল। এই রিমি, রিমি ওঠ, রোহিত, রোহিত ওঠো, উঠে দেখ রিমি, দীপু ঘরে নেই। নন্দিনীর কথা শুনে ধর্মড়িয়ে উঠে বসল দুজনেই। সত্যি দীপুর জায়গাটা ফাঁকা। এত রাতে দীপু গেল কোথায়? আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো, কোনো বিপদ হওয়ার আগেই ওকে খুঁজে বের করতে হবে। ওর কোনো বিপদ হবে না, বরং আমার মনে হয় ওই আমাদের বিপদ। তুই আবার শুরু করলি? তোমরা এখন এই নিয়ে শুরু করবে না দীপুকে খুঁজবে? হ্যাঁ চলো। তিনজনে দীপুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। সারা বাড়ির পরিবেশ যেন আজ অন্যরকম। অমাবস্যার রাত, চারিদিক অন্ধকারে ঘুটঘুট করছে। কেমন যেন থম মেরে রয়েছে সব কিছু। গাছপালাগুলোও যেন নড়তে ভুলে গেছে। এদিক ওদিক খুঁজেও কোথাও পাওয়া গেল না দীপুকে। রিমি রীতিমতো কাঁদতে শুরু করেছে। দীপুর কিছু হলে আমি বাড়ি বাবা মাকে মুখ দেখাবো কি করে? সব তোর জন্য হচ্ছে নি দিদি, সব তোর জন্য হচ্ছে। চুপ করো রিমি, দীপু নিশ্চয়ই কোথাও আছে, আর একটু ভালো করে খুঁজে দেখতে হবে। পুরো বাড়িতেই তো খুঁজলাম, আর কোথায় খুঁজবো ওকে? তুই একটু ভুল করছিস রিমি, পুরো বাড়ি কিন্তু আমরা খুঁজিনি, দোতলাটা বাকি আছে এখনো। তোর সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার নেই দিদি, তোর তো মাথা ঠিক নেই। দোতলা ঘরের অবস্থা দেখেছিস? কোনো সুস্থ মানুষ তো ছাড়, কুকুর বেড়াল অব্দি দোতলায় উঠতে পারবে না। আমার বিশ্বাস দীপু দোতলাতেই আছে, ওই কোণার ঘরটাতে। ওই ঘরের স্বপ্নই আমি দেখেছিলাম। ওই দেখ, ওই ঘরের দরজা খোলা। নন্দিনী হাতের ইশারায় দোতলার একটা নির্দিষ্ট ঘরের দিকে দেখালে রিমি আর রোহিত সেই দিকে তাকিয়ে দেখে সত্যি ওই ঘরের দরজাটা খোলা। একটা টর্চ হাতে নিয়ে তিনজনে খুব সন্তর্পণে দোতলায় উঠে এসে ওই খোলা দরজাটার সামনে এসে দাঁড়ায়। ঘরটা মিশ কালো অন্ধকার। রোহিত টর্চের আলো ফেলতেই দেখা যায় নন্দিনী ঠিক যেমন স্বপ্নে দেখেছিল ঘরটা ঠিক সেরকম, কিন্তু মাঝে থাকা সেই টেবিল চেয়ার নেই। জানলাগুলো বন্ধ, চারিদিকে ঝুল আর ধুলোয় ভরে আছে। বইয়ের আলমারিটা রয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেটা একদম ঝকঝকে তকতকে রয়েছে, যেন কেউ রোজ পরিষ্কার করে সেটা। উল্টো দিকের দেওয়ালে একটা সাদা বড় কাপড় ঝুলছে। নন্দিনী জানে সেটা সরালেই ও সেই ছবিগুলো দেখতে পাবে যে ছবিগুলোর মাঝখান থেকে নেমে এসেছিল ওই অবয়বটা। তিনজনে ঢুকে পড়ে ঘরটাতে। দীপু, দীপু তুই কি এখানে? শুনতে পাচ্ছিস? দীপু তুই কি এখানে? শুনতে পাচ্ছিস আমার কথা? ভাইকে ডাকছে রিমি। ওর সামনে নন্দিনী আর রোহিত। ঘরের মাঝখানে এসে দাঁড়িয়েছে তিনজনে, কিন্তু ঘরে কেউ নেই। হঠাৎ একটা বিচ্ছিরি খ্যাঁক খ্যাঁক হাসি শুনে চমকে ওঠে ওরা। এদিক ওদিক তাকাতে থাকে ওরা সবাই, কিন্তু কোথা থেকে হাসির আওয়াজটা এলো তা বুঝতে পারে না ওরা। সিলিংয়ে ওটা কি? রোহিতের আতঙ্কিত কণ্ঠস্বর শুনে
তিনজনেই সিলিংয়ের দিকে তাকিয়ে দেখে সেখান থেকে উল্টো হয়ে ঝুলে আছে দীপু। কড়িকাঠে পা ঢুকিয়ে ঠিক বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলছে ও, আর মুখ জুড়ে অসংখ্য কাটা দাগ। ঠোঁটটা অস্বাভাবিক বড় হয়ে কান ছুঁয়েছে, আর সেই ঠোঁটে লেগে রয়েছে একটা হাসি। ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে কালো তরল। ওর মুখের হাসিটা দেখে কেঁপে উঠল তিনজনেই। দীপুর চোখ দুটো সম্পূর্ণ কালো, কিন্তু তবুও বোঝা যাচ্ছে ওর দৃষ্টি ওদের তিনজনের দিকেই নিবদ্ধ। ঠোঁটের পাশ থেকে গড়িয়ে পড়া কালো তরল টপ টপ করে পড়ছে মাটিতে। রিমির কাঁপা কাঁপা কণ্ঠস্বর শুনে হঠাৎ একটা লাফ মেরে ডিগবাজি খেয়ে টিকটিকির মতো 4 হাত পায়ে ভর দিয়ে সিলিংয়ে দাঁড়ালো দীপু। তারপর নন্দিনীর দেখা স্বপ্নের মতো ঠিক দেওয়াল বেয়ে বেয়ে ওই ফটোগুলোর মাঝখান থেকে নেমে আসতে লাগলো। দেওয়াল বেয়ে বেয়ে ধীর পদক্ষেপে নেমে আসছে দীপু, সাথে সেই খ্যাক খ্যাক বিচ্ছিরি হাসি। দীপু, কি হয়েছে তোর? দীপুর কি হয়েছে? ও এরকম করছে কেন? দীপু, সম্ভবত এই বাড়ির অপদেবতা ভর করেছে ওর মধ্যে। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এই সব তোর সাজানো সব। কাকে অবিশ্বাস করছিস তুই রিমি? আমাকে না নিজের চোখকে? পুজো করবি? পুজো? কার পুজো দেখি? নন্দিনী, নন্দিনী, চলো পালাতে হবে এখান থেকে। রিমি, রিমি, চলো চলো চলো, পালাও চটপট। না, আমি ভাইকে ছেড়ে কোথাও যাব না, আমি ভাইকে ছেড়ে কোথাও যাব না। আরে সকাল হলে দীপুর ব্যবস্থা করা যাবে, কেন বুঝতে পারছো না? ও এখন আর দীপু নেই। দীপু এইদিকে প্রায় নিচে নেমে এসেছে। আর অপেক্ষা না করে রিমি আর নন্দিনীর হাত ধরে দরজার দিকে দৌড়ে গেল রোহিত। কিন্তু না, ওরা পৌঁছানোর আগেই দরাম শব্দ করে বন্ধ হয়ে গেল দরজাটা। ততক্ষণে নিচে নেমে মাটিতে দাঁড়িয়েছে দীপু। এতক্ষণ ওর গতি ছিল ধীর, কিন্তু এবার যেন কয়েক সেকেন্ডের মধ্যেই ওদের সামনে পৌঁছে গেল ও। তারপর কান এঁটো করা হাসি হেসে রোহিতের হাত ধরে মারল এক টান। রোহিত সেই টান সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ল মেঝেতে। ওর মুখ থেকে ছিটকে এলো একটা যন্ত্রণার আর্তনাদ। রোহিতের আর্তনাদের সাথে দীপুও সেই বিচ্ছিরি হাসিটা হেসে উঠল। তারপর রোহিতের পড়ে থাকা দেহটার সামনে গিয়ে উবু হয়ে বসে পড়ল। পালাবি? পালা পালা দেখি তো, পালা পালা পালা। তারপর রোহিতের চুলের মুঠি ধরে এক হ্যাঁচকা টানে ওকে মাথা থেকে উঠিয়ে ছুঁড়ে ফেলে দিল জানলার দিকে। আর কোনো আর্তনাদ করার সময়টুকুও পেল না রোহিত। অজ্ঞান হয়ে পড়ে গেল মেঝেতে। মাথা থেকে বেরিয়ে মেঝেতে গড়িয়ে পড়ল লাল রঙের তরল। ঘটনাটা ঘটতে লাগলো মাত্র কয়েক মিনিট। হতভম্ব হয়ে গেছে দুজনেই, কারোর মুখ থেকেই কোনো কথা বেরোচ্ছে না। এবার দীপু ফিরল নন্দিনীর দিকে। এক ঝটকায় ওর সামনে এসে দাঁড়িয়ে ওর কালো সরু সরু আঙুলগুলো বোলাতে লাগলো নন্দিনীর মুখের উপর, আর সেই বিচ্ছিরি হাসি হেসে বলল, আমাকে এ বাড়ি থেকে বার করবি? হ্যাঁ, কর কর দেখি কত তোর ক্ষমতা। পুজো করবি এই বাড়িতে? হ্যাঁ, পুজোও করবি। সেবারও আমাকে আটকাতে পারিসনি, আর এইবারও পারবি না আমাকে তাড়াতে। ভাই ভাই, তুই সব কি করছিস? শান্ত হ, শান্ত হ ভাই, এগুলো কি করছিস? দীপুর হাত ধরে এক টান দিয়ে নন্দিনীর মুখের উপর থেকে ওর হাতটা সরিয়ে দিয়ে বলল রিমি। রিমির দিকে হিংস্র দৃষ্টিতে তাকালো দীপু। তারপর কোনো কথা না বলেই হাতটা এক ঝটকা মেরে সরিয়ে নিল। ঝটকাটা এতই তীব্র ছিল যে রিমি ছিটকে গেল পিছন দিকে।
ওদের পিছনেই ছিল কাঠের ভারী দরজা, আর তার এক কোণায় বাড়ি খেতে মাটিতে লুটিয়ে পড়ল রিমি। এবারে তোকে কে বাঁচাবে? হ্যাঁ, কে বাঁচাবে? নন্দিনী দেখল ওর পিছনের দরজাটা এবার ধীরে ধীরে খুলে যাচ্ছে। এদিক ওদিক না ভেবেই বাইরের দিকে ছুট লাগালো নন্দিনী। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো বারান্দা ধরে। ঠিক সিঁড়ির সামনে আসতেই কার একটা মুখ যেন ওর সামনে চলে এলো। হঠাৎ অতর্কিত আক্রমণে ছিটকে মাটিতে পড়ে গেল নন্দিনী। দেখল মুখটা দীপুর, সিলিং থেকে ঝুলে আছে ও। মাটিতে পড়ে থাকা অবস্থাতেই হাত দিয়ে পিছিয়ে যেতে লাগলো নন্দিনী। দীপু এক লাফ মেরে ডিগবাজি খেয়ে নেমে দাঁড়ালো মাটিতে, এগিয়ে গেল নন্দিনীর দিকে। এবার কোথায় পালাবি? আমাকে আটকাতে এসে তো আবার হেরে গেলি। আটকা আটকা আমায় আটকা। এক ঝটকায় নন্দিনীর হাত ধরে টেনে দাঁড় করিয়ে দিল দীপু। আর্তনাদ করে উঠল নন্দিনী। ঠিক যেখানে দীপু ধরে আছে, নন্দিনীর মনে হচ্ছে সেই জায়গাটা যেন পুড়ে যাচ্ছে। যন্ত্রণায় ছটফট করতে করতে আর্তনাদ করতে লাগলো নন্দিনী, আর নিজেকে ছাড়িয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হঠাৎ একটা কাঁপা কণ্ঠে শোনা গেল মন্ত্র। মন্ত্রটা কানে নেওয়া মাত্রই থরথর করে কাঁপতে লাগলো দীপু। শিথিল হয়ে আসতে লাগলো ওর হাত। সেই সুযোগে নন্দিনী এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে দূরে সরে গেল। এবার দেখা গেল একটা পরিচিত মুখ। সিঁড়ি দিয়ে উঠে আসছে সেই বৃদ্ধা। মন্ত্রটা বেরোচ্ছে তার মুখ থেকেই। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী করতে করতে উনি এগিয়ে এলেন দীপুর দিকে। তারপর ধরলেন দীপুর হাত দুটো। আকাশ বটক কাঁপিয়ে আর্তনাদ করে উঠল দীপু। তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে বৃদ্ধার গায়ের উপর লুটিয়ে পড়ল দীপুর অচৈতন্য শরীরটা। সকাল হয়ে গেছে। নন্দিনীদের ঘরে বসে আছে ওরা সবাই। রোহিত আর রিমির মাথায় ব্যান্ডেজ বাঁধা। নন্দিনীর হাতেও বাঁধা রয়েছে একটা কাপড়। পুড়ে কালো হয়ে রয়েছে জায়গাটা। একটা খাটের উপর বসে রয়েছে ওরা তিনজন। আর একটা খাটে অচৈতন্য হয়ে শুয়ে রয়েছে দীপু। তার মাথার কাছে বসে আছেন সেই বৃদ্ধা। দীপুর হাতে বাঁধা রয়েছে একটা লাল রঙের চেলি কাপড়। বৃদ্ধা যখন দীপুর হাত ধরেছিল তখন ওই কাপড়টাই ছিল ওনার হাতে। সেটা দীপুর গায়ে ছোঁয়াতেই ভয়ঙ্কর আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়েছিল দীপু। সেই থেকেই এখনো অবধি জ্ঞান ফেরেনি ওর। ওর মাথার কাছে বসে মুখে কেটে যাওয়া ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছেন বৃদ্ধা। এইসব কি হচ্ছে বলুন তো? আপনি কি করে জানলেন যে আমরা বিপদে আছি? আর ওই কাপড়টা ছোঁয়াতে দীপুর অজ্ঞান হয়ে গেল কেন বলুন? কি হয়েছিল ওর? কি হয়েছিল বলুন? এটা তো হওয়ারই ছিল। দীপু যে এই বংশের শেষ বংশধর, একমাত্র পুত্র সন্তান। দীপুকে প্রথম দেখেই বুঝেছিলাম ও আবার ফিরে এসেছে, ঠিক যেমন ফিরে এসেছে আমাদের মণিমা। তার মানে এই বাড়ির বড় ছেলে তন্ত্র করে যে অপদেবতাকে ডেকে এনেছিল সেই ভর করেছে দীপুর মধ্যে। ও এই বাড়ির একমাত্র বংশধর বলে? বড় দাদা বাবু তন্ত্রমন্ত্র করে কোনো অপদেবতাকে ডেকে আনেনি, বরং সে এই বাড়িকে বাঁচাতে চেয়েছিল। সে কি? পুরোহিত মশাই যে বললেন এই বাড়ির বড় ছেলে তন্ত্রমন্ত্র করত? হ্যাঁ, কিন্তু সেটা কারোর খারাপ করার জন্য নয়, সে ভালোর জন্যই করত যা করার। মৃত অবস্থায়
তন্ত্রমন্ত্র করা সামগ্রী দেখে সবাই ভেবে নিয়েছিল যে যা করার বড় দাদাবাবুই করেছে, কিন্তু না, সেটা ভুল। আর এই সত্যিটা জানতো শুধুমাত্র মণিমা। যাবার আগে সে আমাকে জানিয়ে গেছিল সব কথা। তাহলে অপদেবতাকে ডেকে আনলো কে? মেজ দাদাবাবু। কি? আঁতকে ওঠে তিনজনেই। কিন্তু পুরোহিত মশাই যে বলল এই বাড়ির মেজ ছেলে নাকি সবসময় বই নিয়ে পড়াশুনো করতো, কারোর সাথে মিশতো না, খুব শিক্ষিত মানুষ ছিল নাকি? হ্যাঁ, বইয়ের প্রতি একেবারে পাগল ছিল মেজ দাদাবাবু। বই পড়ে পড়েই ওর মাথাটা খারাপ হয়ে গেছিল। কারোর সাথে মিশতো না বলে কেউ বুঝতে পারেনি। সব কিছুরই তো ভালো খারাপ দিক থাকে। মেজ দাদাবাবু খারাপ দিকেই গিয়েছিলেন। কি হয়েছিল? আসল ঘটনাটা কি? আমাকে এই বাড়িতে এনেছিলেন মণিমা। তখন আমার বয়স ওই 7 কি 8 হবে। জন্ম থেকে নিজের বাপ মাকে দেখিনি। মণিমাকেই মা বলে ভাবতাম। মণিমাটাকে? মণিমা এই বাড়ির কর্ত্রী, জমিদার গিন্নি, সাক্ষাৎ মা অন্নপূর্ণা ছিল সে। একা হাতে সব সামলাতো। তার 3 ছেলে। বড় দাদাবাবু ছোট থেকেই তন্ত্রমন্ত্র নিয়ে উৎসাহী ছিল। মাঝে মাঝেই বাড়ি থেকে উধাও হয়ে যেত। তাকে পাওয়া যেত কোনো সাধুর ডেরায়। জমিদারবাবু জোর করেই তার বিয়ে দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তন্ত্রচর্চা চলতেই লাগলো। তাকে সেই কারণেই সবাই ভয় করে চলত। আর মেজ দাদাবাবু ছিলেন ছোট থেকেই বই পাগল। সে যেন বই অন্তঃপ্রাণ। থরথরে বই সাজানো থাকতো আলমারিতে। সব নিজের হাতে পরিষ্কার করত প্রত্যেক সপ্তাহে। কিন্তু সেই ভালোবাসাই কাল হলো। কাউকে ছুতে পর্যন্ত দিত না বইগুলো। যদিও বিষয়টা নিছক খেয়াল ভেবে কেউ পাত্তা দেয়নি, কিন্তু সেই বিষয়টাই যে এই বাড়ির ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে তা কেউ ভাবতে পারেনি। সে বছর পুজোর আগে বাড়ি ভর্তি লোকজন। একদিন সকালে দেখা গেল মায়ের প্রতিমার চোখে রক্ত। সবাই বড় দাদাবাবুকে সন্দেহ করলেও মণিমা হয়তো বুঝতে পেরেছিলেন আসল কারণটা। মা তো সে নিজের ছেলেদের ভালোই চিনত। সে বুঝেছিল বড় দাদাবাবু যাই করুক না কেন এই বাড়ির ক্ষতি করবে না কোনো দিন। কিন্তু কেন কেন ডাকা হলো অপদেবতাকে? বই রক্ষা করার জন্য। কি? হ্যাঁ, বই এতই বেশি ভালোবাসত মেজ দাদাবাবু যে সে চলে যাওয়ার পর তার বইয়ের কি হবে সেই ভাবনায় সে বিচলিত হয়ে উঠেছিল মনে মনে। সে নিজের মতোই থাকতে পছন্দ করত। সেই জন্যই কেউ তাকে নিয়ে মাথা ঘামাতো না। তাই কেউ টের পর্যন্ত পায়নি। বই বাঁচানোর জন্য নানান রকম পড়াশোনা শুরু করেছিল সে। সম্পত্তির মতো বই রক্ষা করার জন্য যক্ষ রাখার কথা তার মাথায় এসেছিল। কিন্তু যে সে যক্ষ নয়। নিজের পূর্বপুরুষদেরকেই এই কাজে বেছে নিল মেজ দাদাবাবু। তখন পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনার সময়। মহালয়ার আগের 7 দিন পিতৃপক্ষের সবচেয়ে শক্তিশালী সময়। সেই সময়
পূর্বপুরুষেরা বিচরণ করে আমাদের আশেপাশেই। তাই সে নিজের পূর্বপুরুষদেরকে এখানে আটকে রেখে বই পাহারা দেওয়ার কাজে নিযুক্ত করতে চেয়েছিল, কিন্তু সে তো আর এইসব চর্চা করতো না। তাই ভুল করে নিজের পূর্বপুরুষদের সাথে ডেকে এনেছিল পিতৃকে। পিতৃকে? সমস্ত পূর্বপুরুষের প্রেতরা যার নেতৃত্বে এই ধরাধামে নেমে আসে, পিতৃকুলের সবাইকে সে নিয়ন্ত্রণ করে। সেই শক্তিশালী অপদেবতা হলো পিতৃ। তাকে দায়িত্ব দেওয়া হলো এই বাড়ির। পিতৃ বলি নিতে থাকলো এই বাড়ির সব পুরুষদের। ব্যর্থ হয়ে গেল মায়ের পুজো। বড় দাদাবাবু সাধু সন্ন্যাসী নিয়েই পড়ে থাকতেন। বিয়ে হলেও তার কোনো ছেলে পুলে ছিল না। আর মেজ দাদাবাবু বিয়ে থা করেননি। একমাত্র ছোট দাদাবাবুরই ছিল 2 ছেলে। সে মারা যাওয়ার পর ছোট বৌমণি তার 2 ছেলেকে নিয়ে এখান থেকে পালিয়ে গেলেন। পিতৃকে ডেকে আনা হয়েছিল এই বাড়ির জন্য। তাই সে বাড়ির বাইরে বেরিয়ে কারোর ক্ষতি করতে পারল না। তাই যারা পালিয়েছিল তাদের কিছুই হয়নি। হ্যাঁ, আমি সেই গল্প শুনেছি বাবার মুখে। কিন্তু শুনেছি যে জমিদার গিন্নিও নাকি উধাও হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, সেই একমাত্র সবটা বুঝতে পেরেছিল। সে বুঝেছিল বড় দাদাবাবু এই বাড়িকে রক্ষা করার জন্যই যজ্ঞ করতে গিয়েছিলেন। সেই সময় ওই অপদেবতা তার প্রাণ নিয়ে নেয়। তাই মণিমা এই অভিশাপ প্রতিহত করার চেষ্টায় কাউকে কিছু না জানিয়েই চলে গেছিলেন। তাহলে এত ঘটনা তোমাকে বলল কখন? ওই দিনের পর এই বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে গেল এই এলাকাটাও। কিন্তু আমি যেতে পারলাম না। যেতামই বা কোথায়? তাই ভাবলাম মরতে হয় তো এখানেই মরব। কিন্তু ওই অপদেবতা কোনো মেয়ের প্রাণ নেয় না যদি সে তার কাজে বাধা সৃষ্টি করে। তাই সে আমাকে কিছুই করল না। প্রায় বছর 5 বাদে মণিমা ফিরে এলেন একদিন। তখন আমি ছাড়া এখানে আর কেউই থাকে না। তিনি আমাকে জানিয়ে গেলেন এর প্রতিকার। উনি আমাকে এই লাল কাপড়টা দিয়ে গিয়েছিলেন। তোমাকে ঠিক মণিমায়ের মতো দেখতে। তাই আমি প্রথম দিন তোমাকে দেখে মণিমা বলেই ডেকেছিলাম। এই অপদেবতার হাত থেকে মুক্তি পাওয়ার উপায় বলে যাননি তিনি? উপায় তো কিছু বলে যাননি। শুধু বলেছেন একদিন একজন আসবে এই অভিশাপ ভেঙে দিতে, এই বাড়িতে পুজো শুরু করতে। তাকে সমস্তভাবে সাহায্য করতে হবে আমাকে। আমি তাই তোমাকে সাহায্য করে চলেছি। দীপু এখন তো ঘুমোচ্ছে, তবে হয়তো ও সম্পূর্ণ সুস্থ হয়নি। যতক্ষণ ওর হাতে ওই লাল কাপড়টা বাঁধা আছে ততক্ষণ ওকে কেউ ছুঁতেও পারবে না। তোমরা শুধু দেখো ওই কাপড়টা যেন কোনোভাবে খুলে না যায়। আমি যাই, তোমাদের খাবার ব্যবস্থা করি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঠাকুর দালানে খুব ব্যস্ত হয়ে তদারকি করে চলেছে নন্দিনী আর রিমি। নন্দিনীর উপর থেকে সব রাগ পড়ে গেছে রিমির। সে এখন দিদির কাঁধে কাঁধ মিলিয়ে এই বাড়িতে পুজোর ব্যবস্থা করে চলেছে। আজ রাত পোহালেই মহালয়া। পুজোর আর বেশি দিন বাকি নেই। প্রতিমা তৈরি হয়ে গেছে, টুকটাক সাজানো বাকি। সেই সমস্তই দাঁড়িয়ে থেকে দেখে দেখে করিয়ে নিচ্ছে নন্দিনী। রিমি পুজোর সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখছে।
রোহিত গেছে দীপুর সাথে বাজার করতে। এ এক অন্য রকমের সকাল। নীল মেঘমুক্ত আকাশ জানান দিচ্ছে সে আসছে, সাথে নষ্ট করে দিচ্ছে সমস্ত অন্ধকার খারাপ শক্তিকে। জগতে আলো ছড়িয়ে জানান দিচ্ছে তার আগমনের শুভ বার্তা। খুব ব্যস্ততার মাঝে কেটে গেল সারাদিন। রাতে নিশ্চিন্তে ঘুমল 4 জন। মাঝরাতে একবার বাথরুমে উঠেছিল নন্দিনী। বাথরুম থেকে বেরিয়ে দেখল পুরো ঘর ফাঁকা। 2টো খাটে কেউ নেই। দরজার নিচে কিছু একটা নড়তে দেখে সেদিকে তাকিয়ে চমকে উঠল নন্দিনী। সেখানে পড়ে রয়েছে সেই লাল রঙের চেলি কাপড়টা। খোলা দরজা দিয়ে হাওয়া আসায় সেটা নড়ছে। এক অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল নন্দিনীর। ওই কাপড়টা দীপুর হাতে বাঁধা নেই। রিমি আর রোহিতই বা কোথায় গেল? বারান্দায় এসে এদিক ওদিক সবাইকে খুঁজতে লাগলো নন্দিনী। হঠাৎ করেই পিছন থেকে একটা আঘাত। কেউ কিছু দিয়ে একটা মাথায় আঘাত করেছে। পিছন ফিরে তাকে দেখার অবকাশও পেল না নন্দিনী। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। জ্ঞান ফিরে আসতে ধীরে ধীরে চোখ খুলল নন্দিনী। দেখল সে এখন রয়েছে সেই ঘরটাতে। হাত পা মুখ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে রয়েছে সে। পাশে রোহিত আর রিমিকেও দেখতে পেল। তাদের অবস্থাও নন্দিনীর মতো। সামনে তাকিয়ে দেখল ওখানে বসে যজ্ঞের আগুন জ্বেলে কি সব করছে একজন লোক। ভালো করে তাকাতে দেখল সেটা আর অন্য কেউ নয়, ওর ভাই দীপু। নন্দিনীর জ্ঞান ফিরে আসছে দেখে ওর দিকে তাকিয়ে মুচকি হাসল দীপু। তারপর খুব স্বাভাবিক গলাতেই বলল, ঘুম ভাঙলো? কখন থেকে তোর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছি। তোর রক্ত এই যজ্ঞে আহুতি দিয়ে তোকে আমাদের দলে টেনে নেব। এবার থেকে শুধু পিতৃপুরুষের নয়, তুইও আমার বইগুলো পাহারা দিবি। কি ভাবছিস? আমার বই বলছি কেন? হ্যাঁ, মণিমা যদি ফিরে আসতে পারে তাহলে মেজ ছেলে নয় কেন? হ্যাঁ, 50 বছর পেরিয়ে গেছে। আমাকে আবার এই বইগুলোকে রক্ষা করতে ফিরে আসতেই হতো। আমার দেওয়া বাঁধন ধীরে ধীরে আলগা হয়ে আসছিল। আমি তোকে প্রথম থেকেই চিনতে পেরেছিলাম। জানতাম তুই আমাকে বাধা দিবি, কিন্তু এবার আমিও সতর্ক ছিলাম, তোকে আমি জিততে দেব না। ওই কাপড় আমার মধ্যে থেকে পিতৃকে সরিয়ে দিতে পারবে, কিন্তু এই বাড়ির মেজ ছেলেকে কি করে সরাতে পারবে? হ্যাঁ, গতকাল পালিয়ে গিয়েছিলিস, এবার আর পারবি না। তোর রক্ত চাই আমার, তোর রক্ত চাই। পুজো শেষ, এবার শুধু তোর রক্ত আহুতি দিলেই আমার সব কাজ শেষ। তোর জ্ঞান ফেরার অপেক্ষাই করছিলাম আমি। সব শুনে হতবাক হয়ে গেল নন্দিনী। এইসব কি বলছে দীপু? দীপু এই বাড়ির মেজ ছেলে, সেই বই পাগল মেজ ছেলে। সে নিজেও এই বাড়ির জমিদার কিন্নি, কিন্তু তার তো কিছুই মনে নেই। রিমি আর রোহিতের দিকে এক ঝলক তাকালো নন্দিনী। ওরা এখনো মাথা হেলিয়ে চোখ বুজে পড়ে রয়েছে। ওদিকে হাতে চকচকে একটা ছুরি নিয়ে এগিয়ে আসছে দীপু। মুখ থেকে একটা গোঙানির শব্দ বের করে কাউকে একটা সজাগ করার চেষ্টা করছে নন্দিনী। দীপু একবার তার রক্ত ওই আগুনে আহুতি দিয়ে দিলে আর কিছুই করার থাকবে না। সে জানে না গত জন্মে কি হয়েছে, তার কিছুই মনে নেই, কিন্তু এই জন্মে সে হারবে না। কিন্তু এই রাতে কাকে পাবে, কে বাঁচাবে তাকে? ওই বৃদ্ধাও হয়তো লাল কাপড়ের ভরসায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রিমি বা রোহিত কারোর জ্ঞান ফিরলেও এই হাত পা মুখ বাঁধা অবস্থায় কিছুই করতে পারবে না। তবে কি সব শেষ?
দীপু এগিয়ে এসেছে নন্দিনীর কাছে। ওর সামনে হাঁটু গেড়ে বসে ওর বাঁধা হাতটা তুলে ধরল মুখের সামনে। ছুরিটা এগিয়ে আনতে লাগলো ওর হাতের সামনে। হতাশায় চোখ বন্ধ করল নন্দিনী। চোখের কোণ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল মাটিতে। ওং ওং দুর্গাং শিবাং শান্তিকারিং ব্রহ্মাণ্ডিং ব্রহ্মাণ্ড প্রিয়ম সর্বলোক প্রণেত্রিয়ং প্রণমামি সদাশিবম মঙ্গলাং শোভনাং শুদ্ধং নিষ্কলং পরমাঙ্কলম বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমাম্যম। হঠাৎ কানে এলো মন্ত্রপাঠ। চমকে চোখ খুলল নন্দিনী। কেউ এসেছে তাকে বাঁচাতে। ছুরি হাতে হিম হয়ে গেছে দীপু। মন্ত্র পড়তে পড়তেই ধীর পায়ে ঘরে এসে ঢুকলেন এই গ্রামের পুরোহিত মশাই। তাকে দেখে চমকে গেছে দীপু। অত্যশ্চারেণ ভূতানাং দৃষ্টি তং পরমেশ্বরী ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম। নন্দিনীকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো সে। তারপর ছুটে গিয়ে যজ্ঞকুণ্ডের সামনের আসনে বসে এক মনে ধ্যান করতে শুরু করল। নন্দিনীর দিকে এগিয়ে এলেন পুরোহিত মশাই। নন্দিনীর বাঁধন খুলে দিয়ে ব্যস্ত হয়ে বললেন, বেশি সময় নেই, জলদি যাও। ও পিতৃকে আহ্বান করছে। পিতৃ এখানে চলে আসার আগে ওর হাত মুখ বেঁধে নিরস্ত করো ওকে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে গেল নন্দিনী। যজ্ঞকুণ্ডের কাছেই বেশ কিছু অব্যবহৃত কাঠ রাখা ছিল, আর তারই একটা তুলে বসিয়ে দিল দীপুর মাথায়। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল দীপু। চটপট তাকে বেঁধে রাখার দড়িটা দিয়ে ওকে বেঁধে ফেলল নন্দিনী। পুরোহিত মশাইয়ের দিকে ফিরে বলল, আপনি কি করে জানলেন যে আমরা বিপদে আছি? আজ রাত মহালয়ার আগের রাত। আজকে রাতটা কাটিয়ে সমস্ত পিতৃপুরুষ মত্রলোকে ফিরে যাবেন। আজ রাতেই পিতৃর শক্তি সর্বোচ্চ হবে। আজকে নিজেকে বাঁচার শেষ চেষ্টা যে করবে সেটা আমি বুঝতে পেরেছিলাম। আপনি জানতেন পিতৃর কথা? সেদিন কেন বলেননি ঠাকুরমশাই? আমি জানতাম না। সেদিন রাধা যখন তোমাদের বলছিল তখন আমি তোমাদের সাথে কথা বলার জন্য এসেছিলাম। তোমাদের সব কথা শুনতে পেয়েছি। তবে কথা না বলে ফিরে গেলেন কেন? আমি যে সব জেনে গেছি সেটা জানতে পারলে আজকে তোমাদের পাশে আমাকেও দেখতে পেতে না। আমি বাঁচাতে পারতাম না তোমাদের। কিন্তু দীপুকে বাঁচাবো কি করে? আজ রাত পেরোলেই তর্পণের দিন। তোমাকে তর্পণ করে মুক্তি দিতে হবে সমস্ত পূর্বপুরুষকে, তবেই মুক্তি পাবে পিতৃ। এই বাড়ি অভিশাপ মুক্ত হবে। কিন্তু একটা মেয়ে হয়ে আমি তর্পণ করব কি করে? তর্পণ করার জন্য ছেলে হতে হবে এটাকে বলল? সেটাই তো নিয়ম, এত বছর ধরে তো সেটাই দেখছি। এই দিনটাতেই পিতৃপুরুষরা মত্রলোকে কেন আসে জানো? না, জানি না। মহাভারতের যুদ্ধের সময় মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে খাবারের পরিবর্তে তাকে শুধুই সোনার অনেক রকম ধনরত্ন খেতে দেওয়া হলো। কর্ণ অবাক হয়ে এর কারণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে। তখন ইন্দ্র তাকে বললেন, দেখো বাবু, তুমি তো সারা জীবন শুধু সোনা দানা মানে ধনরত্ন বিলিয়েছ, পিতৃপুরুষকে জল দাওনি, তাই তোমার জন্য এই ব্যবস্থা। তখন মহাবীর কর্ণ বললেন, এতে আমার কি দোষ? আমি তো আমার প্রকৃত পিতৃপুরুষের কথা জানতে পারলাম এই সেদিন। এর আগে তো অধিরথকেই নিজের পিতা বলে জানতাম। যুদ্ধ শুরুর আগের দিন রাতে মাতা কুন্তী এসে বললেন আমি নাকি তার ছেলে। শ্রীকৃষ্ণও তাই বললেন। পরবর্তীকালে যুদ্ধে নিজের ভাইয়ের হাতেই মরতে হলো। পিতৃতর্পণের আর সুযোগ বা সময় পেলাম কই? ইন্দ্র বুঝতে পারলেন যে এতে কর্ণের কোনো দোষ নেই। তাই তিনি কর্ণকে 15 দিনের জন্য মর্তলোকে ফিরে যাওয়ার অনুমতি দিলেন আর বললেন এই এক পক্ষকাল তিনি যেন মর্তলোকে অবস্থান করে পিতৃপুরুষকে জল দেন। এতেই তার পাপস্খলন হবে। যে পক্ষকালে কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে। সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয়। হিন্দু মতে এই সময় আমাদের স্বর্গত পিতৃপুরুষগণ স্বর্গলোক ছেড়ে নেমে আসেন মর্তলোকে।
এই সময় প্রথম পক্ষেই হিন্দুদের পিতৃতর্পণ করতে হয়। এর সাথে ছেলে বা মেয়ের কোনো যোগ নেই। এই বাড়িকে অভিশাপ মুক্ত করতে এই বাড়ির ছেলের একমাত্র কন্যা পিতৃপুরুষদের জলদান করতেই পারে। ঠিক আছে ঠাকুরমশাই, আপনি যা বলছেন আমি তাই করব। এমন সময় দূর থেকে ভেসে এলো রেডিওর শব্দ। মনটা ইতিবাচক একটা শক্তিতে ভরে উঠল নন্দিনীর। বোধহয় রাধা চালিয়েছে, চলো আর দেরি করা ঠিক হবে না। নন্দিনী ঘাড় নেড়ে ঠাকুরমশাইয়ের সাথে এগিয়ে গেল জঙ্গলের মধ্যে থাকা ছোট পুকুরটার দিকে। নোংরা জল হলেও এই মুহূর্তে হাতের কাছে এর থেকে ভালো কিচ্ছু নেই। কোনো রকমে সেখানে নেমে পড়ল নন্দিনী। তারপর কোমর জলে দাঁড়িয়ে পুরোহিত মশাইয়ের কথা মতো কাজ করল। অবশেষে হাতের অঞ্জলিতে জল নিয়ে গোত্রে সকল পূর্বপুরুষে শর্মা বসুত রূপে ত্রিপদ্মমিদং তিলকদ্দম গঙ্গা জলং বা তস্মৈ শ্রদ্ধা নম, তস্মৈ শ্রদ্ধা নম, তস্মৈ শ্রদ্ধা নম বলে জলটা ধীরে ধীরে ঢেলে দিল জলে। সঙ্গে সঙ্গে ভোরের আলো এসে উজ্জ্বল লাল আভায় রাঙিয়ে দিল নন্দিনীর মুখ। আজ এই বাড়ির আবহাওয়া বদলে গেছে। বাতাসে ভেসে আসছে শিউলি ফুলের গন্ধ। চারিদিকে মানুষের কোলাহল আর হাসাহাসির শব্দ ভেসে আসছে। আজ দীপু সম্পূর্ণ স্বাভাবিক, ঠিক যেমনটা আগে ছিল। সবাই মিলে পুজোর ব্যবস্থা করছে। নন্দিনী কাজের ফাঁকেই ফোন করলো ওর বাবাকে। হ্যালো বাবা। হ্যালো, হ্যাঁ রে মা, তো তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, একদম ভালো আছি। শোনো, যেটা বলতে তোমাকে ফোন করলাম, জলদি সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে চলে এসো। সমস্ত বিপদ কেটে গেছে। এই বাড়িতে আবার পুজো হচ্ছে বাবা। শেষ হলো দিশানি মজুমদারের কলমে পিতৃ। আজকের গল্পের কথক বঙ্গিফাই অডিও স্টোরি চ্যানেল থেকে অভিজিৎ। অন্যান্য চরিত্রে হরোস্কোপ অফিসিয়াল, স্কেয়ার এলিভেটর এবং হানাবাড়ি থেকে রুভিনা, আড্ডাবাজ এবং আড্ডাবাজ ক্লাসিক থেকে মলয় এবং প্রদীপ্ত, মহুয়া, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ ফিকশন হান্ট কথকথা থেকে সায়ন্তন, ফেরারি মন থেকে মৌমিতা আর আমি ঋদ্ধি। নাট্যরূপ দিশানি। এই সুন্দর প্রচ্ছদা করেছে কৃষ্ণেন্দু। শব্দগ্রহণ, আবহ, ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলোতে ঠিকঠাক ভিউ আসছে না, রিচের প্রবলেম আর কি। তাই তোমাদের বলছি, তোমরা যদি এই ভিডিওগুলোতে একটু লাইক করো, কমেন্ট করো আর অন্ততপক্ষে দুজনকে শেয়ার করে দাও, তাহলে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যাটাও বাড়বে এবং আমাদের ভিডিওগুলো অন্য লোকেদের কাছে পৌঁছাবে। তাহলে বন্ধু, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্ট করে দিতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে। এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে তাদের কাছেও নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো, ভালো করে পুজো এনজয় করো আর ভয়ে থেকো। শুভরাত্রি।